দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ফারজানা নাহিদ। আপনারা জানেন আমরা এই টক শোতে প্রতিনিয়ত কিছু টপিক সিলেক্ট করি এবং সাধারণত সেটা হয়ে থাকে রাজনৈতিক এবং সমসাময়িক কিছু বিষয়। আজ আমরা তেমনি কিছু টপিকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে আমাদের স্টুডিওতে আগত দুজন অতিথি আছেন, তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডানে আছেন জনাব মাহবুব কায়সার, সহযোগী অধ্যাপক এবং সহকারী প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং বামে আছেন জনাব মোস্তফা কামাল, সাংবাদিক ও লেখক। আপনাদের দুজনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দেখছিলাম, কিছুক্ষণ আগে আমাদের নিউজে আসছিল যে কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের একটি তারিখ ঘোষণা করা হবে এবং 15 নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার জন্য এই দুটি বিষয়ে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এটা একটা। এবং আজকে এই যদিও আমরা দেখছি যে এখানে প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের জন্য কিন্তু বলা হচ্ছে, উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারপর আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থাহীনতা বলবো নাকি অনিশ্চয়তা বা সংশয় বলবো, এর কেন বলছি আমি একটু বলি। যে আজকে আমরা জানি যে গণভোট সহ 5 দফা দাবিতে কিছু প্রেস ক্লাবের সামনে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ 8টি দল। সেখানে জামায়াতের নায়েবে আমির বলেছেন কোনো কারণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হতে পারে, তবে তার জন্য জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকতে পারবে না এবং এটার সমাধান হিসেবে নভেম্বরের শেষ দিকে তারা গণভোটের দাবি করেন। অপরদিকে বিএনপি মহাসচিব তার আরেকটি বক্তব্যে ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সংশয় বোঝা যাচ্ছিল, কারণ উনি বলেছেন যত দিন যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে এবং প্রয়োজনীয় সংস্কার না করে যদি নির্বাচন দেওয়া হয় তার জন্য কোনো উদ্ভূত পরিস্থিতি হলে সেটার জন্য দায় উনি দিচ্ছেন যে প্রধান উপদেষ্টাকেই নিতে হবে। প্রথমে যদি আপনার কাছে যাই কামাল ভাই, আপনি একটু বলবেন যে আমরা নির্বাচনের সংশয় এই বিষয়ে যদি বলি যে আসলে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় আস্থাহীনতা এটা কতখানি যৌক্তিক আপনার মনে হচ্ছে? কিছুটা তো অবশ্যই যৌক্তিক। বড় বড় রাজনৈতিক দল জি অযৌক্তিকভাবে কিছু করবে ওইটা আমরা ভাবতে পারি না, কিন্তু বিষয় হচ্ছে কার যুক্তির চেয়ে কার যুক্তি কত বেশি কড়া। জি, উভয়ের যুক্তি বড় কড়া, মাঝে মধ্যে খুব চড়াও হয়। তো এরকম একটা অবস্থায় নির্বাচন প্রশ্নে আমি উদাহরণ হিসাবে এভাবে বলতে পারি, আমাদের যখন সামাজিক অনুষ্ঠান বিয়ে শাদী হয়, কার্ড ছাপা হয়ে যায়, কার্ড বিলি হয়ে যায়, কোথায় বিয়ে হবে, কয়টার সময় হবে, জি, দাওয়াত সব দিয়ে দেওয়া হয়, রান্না বান্নাও কমপ্লিট হয়, খাওয়া দাওয়াও কিন্তু শুরু হয়। এরপরও শেষ বেলায় ছেলে আর মেয়ে দুইজনটা জিজ্ঞাসা করে আপনি কবুল কিনা। ওই ছেলে আর মেয়ে ওই সময় কিছু একটু সময় নেয়, কথা বলতে চায় না। তো যারা এই জেনারেশন যারা, তারা কিন্তু চট করে বলে ফেলে যে আসছি তো বিয়ে করতে, কবুল তো যদি নাই করবে এত খাওয়া দাওয়া করালাম কেন, এত কার্ড দিলাম কেন। আমাদের এই ঐকমত্য কমিশনের কিছু কিছু কাজকর্ম আমরা কিন্তু ওই রকমটাই দেখি। ওনারা প্রতিদিন বসলেন কি নিয়ে? প্রথমত একটা নির্বাচন নিয়ে, ফ্যাসিস্টের বিচার নিয়ে, সংস্কার নিয়ে। তো বসার মধ্যে মাঝে মধ্যে ওনারা একটু ঝগড়াঝাটি করেছেন, এটাও তো খারাপ কিছু না। একটা সময়ে ঝগড়াঝাটিগুলো হতো দূর দূরান্ত থেকে, গালিগালাজ দিয়ে, নিম্নমানের ভাষা, আক্রমণাত্মক নানা মন্তব্য দিয়ে। তো এখন ওনারা মুখোমুখি বসছেন, এটা তো ভালো দিক। এরপরও মাঝে মধ্যে ওনাদের ঝগড়াঝাটি হয়েছে ঐকমত্য কমিশনের বৈঠকে, যেটা আমরা গণমাধ্যমেও এসেছে। আবার তারা হাসি মুখে বসেছেন, শেষবেলা আবার ফটো সেশন করেছেন, চমৎকার হাসি দিয়েছেন সবাই। আমরা যেটারে টুথপেস্ট হাসি বলি অথবা বিমানবালার হাসিও বলি, যে মনে যত কষ্টই থাকুক হাসিটা ঠিকভাবে দেয়। তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কষ্ট আছে, বিশেষ করে বড় দল হিসাবে বিএনপির মধ্যে কষ্ট বেশি। এত বড় দল কিন্তু তাদেরকে নানান দাবি মানতে হচ্ছে। কার জায়গার থেকে মানতে হচ্ছে? ধরুন কোনো এক দল বলল যে আমি কিন্তু 2বারের বেশি প্রধানমন্ত্রী হব না, সে নিজে নিজেই বলে। আসলে সে জিন্দিগিতে একবার ইউনিয়ন পরিষদের মেম্বারও হতে পারবে না। অর্থাৎ টার্গেট পয়েন্ট হচ্ছে বিএনপি, যারা শুধু 2বার না বারবার প্রধানমন্ত্রী হওয়ার মতো সক্ষমতা তাদের আছে। তো তাদেরকে টার্গেট করেই কিন্তু এইসব দাবি দেওয়া সামনে আনা হয় যে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিএনপি কিন্তু মাথা নাড়ে, রাজি হয়, কবুল করে। আবার পিআর নিয়েও কয়েকদিন কিন্তু দেখবেন মাথা এমন গরম করা হয়েছে যে পিআরে হচ্ছে বাংলাদেশের 1 নম্বর সমস্যা। আজকের এই 5 দফা দাবিতেও পিআরের কথা বলা হয়েছে। এই দফার মধ্যে পিআর আবার একটু নিচের দিকে চলে গেছে। কোনটা কখন উপরের দিকে চলে যায়, কোনটা নিচের দিকে আসে, সব তাদের মন মর্জি মতো। কিন্তু তো মানুষ তো এগুলো তো কষ্ট পায়। সবাইকে মূর্খ মনে করা, কেউ কিচ্ছু বোঝে না, কিন্তু এই যে তামাশাটা হচ্ছে,
প্রথমত নির্বাচন ফেব্রুয়ারিতে ঠিকঠাক আছে কিনা, কিন্তু ওনাদের এই বাড়তি কথার জন্য, বাড়তি চর্চার কারণে যেই ব্যক্তি গত কয়েকদিন আমরা অনেকের খবর জানি চর্চা কোনটাকে বলছেন, বাড়তি কথা বলছেন, যেমন একটা বাক্য যে নির্বাচন হবে কিনা, যদি না হয় তাহলে দায়ী থাকবে এক্স। বাক্যটা কি বললেন আপনি? আপনি নির্বাচনের জন্যই তো কবুল করতে আসছেন, তাহলে ইফ সিনারিওটা আসবে কেন সেটা বলছেন আপনি। আবার যদি না হয় কেন, যদি না হবে কেন, যেটার জেরে আপনি এখন দেখেন যেই ব্যক্তি বা বেশ কয়েকজন নেতা নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, সকালে চলে যাচ্ছেন, সারাদিন খাটাখাটুনি করেন, এমনিতে হয়তো নামাজ রোজা তেমন একটা করেন না, কিন্তু 3-4 বেলা মসজিদে যান, নফল নামাজও পড়েন, অর্থাৎ মানুষের সাথে মিশে গেছেন। সন্ধ্যা নাগাদ যখন উনি ফিরে পাশের জনরা বলেন যে নির্বাচন কি আসলে শেষ পর্যন্ত হবে? অর্থাৎ দেখেন সংশয়টা কোথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো যিনি এই প্রশ্ন করেন তিনি তো সারাদিন নির্বাচনে করলেন, ফেব্রুয়ারিতে হবে শুধু ভোট, এখন যেটা হচ্ছে এটা তো নির্বাচনের অংশ। এই যে মানুষের কাছে যাচ্ছেন, নসিহত করছেন বড় বড় দল থেকে যে আপনারা এই করবেন তো সেই করবেন, এটা করবেন না, এটাও কিন্তু নির্বাচনের একটা পার্ট। এরপরে হবে শিডিউল ঘোষণা করবে, এটাও নির্বাচনের একটা পার্ট। এরপরে আপনি নমিনেশন পেপার সাবমিট করবেন, ওটা নির্বাচনের একটা অংশ। কিন্তু আমরা নির্বাচন বলতে কিন্তু শুধু ফেব্রুয়ারিতে যেটা, ওইটা না। তো এই নির্বাচনের এই ট্রেন যখন ছুটেছে, এই চলতি ট্রেনের মধ্যে যখন আপনি এই চেইনটা টানেন মাঝে মধ্যে, আপনি কামাল ভাই বলছেন যে এই সংশয়টা রাজনৈতিক দলের মধ্যে স্থানান্তরিত হয়েছে বা পাস্ট হয়েছে, কারণ হচ্ছে যারা নির্বাচনের তারিখ ঘোষণা তাদের মধ্যে একটা কনফিউশন কাজ করছে, তাদের মধ্যে থেকেও তো নানান রকম কথা আসছে। যেমন একটা শব্দ আমি যদি লজিক্যালি বলি, যে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, ট্রেন এখন যেই পর্যায়ে চলে এসেছে, আদেশ নির্দেশ আর হুকুমের কিন্তু তেমন একটা অপেক্ষা রাখে না। সামনে এখন মোটা দাগে কাজ যেটা বাকি, এটা হচ্ছে শিডিউল ঘোষণা করা। তো আমরা ধারণা করছি বা যে ধারণা দেওয়া হয়েছে ডিসেম্বরে সেটা ঘোষণা করা হবে। কিন্তু এই ফাঁকে দেখেন সরকারের একটা মহল থেকে, দায়িত্বশীল জায়গা থেকে বলে দেওয়া হলো সরকার কয়দিন আছে আর। তো সরকার কয়দিন আছে আর এটা তো যে কেউই বোঝে। নতুন সরকার আসবে, এই সরকার ওই সরকারের কাছে হস্তান্তর করবে, ক্ষমতাটা পরিষ্কার। কিন্তু ওখানেও যদি, কিন্তু, তবে এগুলো যোগ করে মানুষকে কিন্তু একটা বিভ্রান্তিতে ফেলা হচ্ছে। আবার আজকেও আপনার প্রশ্নের মধ্যে যেটা আছে, জামাতের বক্তব্য এসেছে যে নির্বাচন যদি না হয়, না হবে কেন, জামাতের প্রতি এই প্রশ্ন আছে। এই নির্বাচনের এই ট্রেন ছাড়াতে সবার আগে প্যাসেঞ্জার হয়েছে কিন্তু জামাতে ইসলামী। তারা এমনিতে বলে যে নির্বাচন হয় কিনা ঠিক নেই, না হলে অমুক দায়ী থাকবে, কিন্তু সবার আগে 300 আসনে কিন্তু নমিনেশন ঘোষণা তারাই করেছে। বিএনপি কিন্তু এখনো নমিনেশন ঘোষণার মধ্যে যায়নি, তারা মাত্র একটু সাক্ষাৎকার দিচ্ছে, একটু হেদায়েতনামা দিচ্ছে, একটু শাসন করছে, নির্দেশ দিচ্ছে। তো আবার জামাত ঐক্যমত্য কমিশনের বৈঠকও ঠিকঠাক মতো আছে, বিকেলবেলা আবার পল্টনে চলে যাচ্ছে বা বায়তুল মোকাররমের গেটে চলে যাচ্ছে, 7-8টা দল নিয়ে একটা মিছিল করছে। এগুলো কিন্তু সাংঘর্ষিক, একটার সাথে আর একটা মেলে না। ঐকমত্য কমিশন যে পারফর্ম করছে, অনেক পরিশ্রমের কাজ, এটা প্রতিদিন বসছে, কয়েকদিন পর পর আবার বসছে, নানান বিষয় নিয়ে তারা কথা বলছে, একটা জায়গায় আসছে, কিছু কিছু বিষয়ে কোনো কোনো জায়গায় একটু দ্বিমত থাকছে। এই দ্বিমত থাকাটাও তো সৌন্দর্য, দ্বিমত থাকাও কিন্তু এক সৌন্দর্য। অন্তত কথা তো বলছেন, ঝগড়া তো করছেন সামনাসামনি, গালিগালাজ তো করছেন না, কথা কাটাকাটি হচ্ছে, সেটাও একটা কিন্তু তারা বুঝতে পারছি অ্যাপ্রোচটা যেভাবে করছেন সেটা কিন্তু ওই যে ঐকমত্য কমিশনে গিয়ে বসে যেভাবে করেন বা ওখানে গাছের নিচে দাঁড়িয়ে যেভাবে চমৎকার ফটো সেশন করেন, ওইটার সাথে কিন্তু আবার রাজপথে আসলে মনে হয় না। এমন এমন হুঙ্কার দেন এক এক দল, দায়ী করছেন প্রধান উপদেষ্টার উপরে চাপটা দেখেন কি মাত্রায়। যেই কোনো বিষয়ে প্রধান উপদেষ্টার উপর একটা চাপ দেওয়া মনে হয় যেন একটা স্মার্টনেস, যেই কোনো বিষয়ে সরকারকে দায়ী করা। ছোট্ট একটা উদাহরণ বলি, সর্বশেষ যেটা ঘটলো, ছোট্ট ঘটনা কিন্তু একটা প্রাণহানি হলো, মেট্রো রেলের বেয়ারিং ভেঙে পড়লো। দেখা গেল ওখানেও বলা হচ্ছে যে নির্বাচিত সরকার থাকলে আজকে এই ঘটনা হয় না। এতে করে আপনি জিনিসটা কিন্তু একদম হালকা করে দিচ্ছেন। নির্বাচিত সরকার তো অবশ্যই প্রয়োজন, এটা নিয়ে প্রশ্নেরও কোনো সুযোগ নাই, বিতর্কেরও কোনো সুযোগ নাই। কারণ এই সরকার তো অবশ্যই 15 বছর 7 মাস থাকবে না আওয়ামী লীগের মতো। সেটাই, এই সরকারটা এসেছেই চলে যাওয়ার জন্য, থাকার জন্য কিন্তু আসেনি। কিন্তু এরপরে কবে যাবেন, কবে নাগাদ যাবেন? আবার সরকারের দিক থেকে আসছে যে আমাদেরকে তো কেউ কেউ 5 বছরও থাকতে বলে, 10 বছরও বলে, 50 বছরও বলে। অর্থাৎ বাড়তি কথার এই প্র্যাকটিসের কারণে, এই চর্চার কারণে তারা কিছু অবিশ্বাস তৈরি করছে। আর যখন অবিশ্বাস তৈরি হবে, আপনি সত্যি কথা বললেও ওটার মধ্যে আমার সন্দেহ থাকবে। স্বাভাবিক।
কাছাড় আপনি কিভাবে এটাকে দেখছেন? এবং এখানে আরেকটা যেটা বলছিলাম যে বিএনপি মহাসচিবের আজকে যে বক্তব্য, সেখানে উনি প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন দিলে, যে উনি যে বললেন যে তার জন্য কোনো উদ্ভূত পরিস্থিতি হলে প্রধান উপদেষ্টাকেই নিতে হবে, এটা একদিক দিয়ে আমি বলবো যে একটা বড় বার্তা সরকারকে কিন্তু দেওয়া হয়েছে। এবং জুলাই সনদ নিয়েও কিন্তু তারা একটা কথা বলেছেন এখানে, সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে জুলাই সনদের খসড়ায় দলগুলোর পরামর্শ উপেক্ষা করে মানে প্রতারণা করা হয়েছে এবং এটা ঐক্যমত্য কমিশন করেছে এবং ঐক্যমত্য কমিশনের সুপারিশে সরকার পক্ষপাতিত্ব করতে দেখা গেছে তারা বলেছেন, এবং তারা নিরপেক্ষতার জায়গায় তাদের অভাব ছিল। জি ধন্যবাদ। আসলে সবগুলো কথার সামারি কথা হচ্ছে যেটি কামাল ভাই শেষে বলার চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয় আর কি। উনি তো খুব রসবোধ দিয়ে কথাগুলো শুরু করেছেন, বিয়ে শাদী নিয়ে এসছেন, ফাইন। এক ধরনের ভিতরে তো খেলা চলছে, আসলে তো রাজনীতি তো কোনো ফিলান্থ্রপি না, এটা তো একটা মানে পক্ষ বিপক্ষ থাকবেই এখানে, এটা তো খেলা। এই খেলার মাঠে প্রস্তুতি কম বেশি, ধরুন বার্সেলোনা, আমি একটু রসবোধে যাই, বার্সেলোনা রিয়াল মাদ্রিদ যখন খেলে দুজনেই তো কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস দুইটা দল, কিন্তু একজনকে তো হারতে হয়। সুতরাং দুজনেই প্রিপারেশন নেবে, টেকনিক অবলম্বন করবে, স্ট্র্যাটেজি ঠিক করবে, সেগুলো আমার কাছে মনে হয় চাপের যে বিষয়টি কামাল ভাই মেনশন করেছেন সেটি আমাদেরকে বরং একটু বিভ্রান্ত করে এটি। তবে এর আগে যেগুলো আছে, ডায়ালগ আছে, স্যাটায়ার আছে, আপনি রেটরিক আছে, সেগুলো রাজনীতির অংশ। আপনি ওই যে বললেন না যে ওখানে গিয়ে ফটো সেশনও করছেন, ঐক্যমত্য কমিশনে গিয়ে সুন্দর সুন্দর কথা বলছেন, আবার রাজপথও আপনি বক্তব্য দিচ্ছেন। এবং আজকে দেখুন আপনি গত 3 মাসে আমরা তো সবাই অবজার্ভ করছি, গত 3 মাসে এই 3টা দল, প্রধান 3টি দল এখন যেটি আছে এনসিপি, বিএনপি, জামাত, তাদের বক্তব্যের কিন্তু প্রচুর পারদের উত্থান পতন ঘটেছে। আপনি যদি ব্যারোমিটার চিন্তা করেন, এগুলো রাজনীতির অংশ। দিন যত সামনে আসবে এগুলো হবে, এগুলো দোষের না, এগুলো মানুষকে এভাবে বুঝে নিতে হবে। কিন্তু আমরা যেটা বরং একটু শঙ্কিত এই অর্থে, জনগণের প্রতিনিধি হিসেবে আমাদের কাছে মনে হয় এত চাপ কি আসলে দেয়া দরকার ছিল, মানে সেটি সব পক্ষ থেকেই। কারণ যে ভাই যে কথাটি বলেছেন অত্যন্ত দামি, যে 15 বছর তো এই সরকার থাকবে না, এটা আমরা শুরু থেকে বুঝতে পেরেছি। এখন কেউ যদি সন্দেহ করে, আমরা জানি না অবশ্য, এটি অংশটুকু আমাদের কম জানা, আমরা অনুমান করি, অ্যাজাম্পশন আছে আমাদের, কিছু অভিজ্ঞতা হয়তো কথা বলবো, কিন্তু যারা রাজনীতিতে সরাসরি গেম মানে এজেন্সি যারা আছেন তারা আরও ভালো জানবেন। ডক্টর ইউনূস কি 15 বছর থাকার জন্য এসেছিল? নিশ্চয়ই না, আমরা মনে করি না। তাহলে কি করতে হবে? এখন নির্বাচনের এই কথাগুলো এখন যে ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে, বিএনপি এবং জামাত বা অন্যরা, বিশেষ করে বিএনপি শুরু থেকেই তো নির্বাচনের দিতে হবে। হ্যাঁ, শুরু থেকেই যদি অনৈক্য না ঘটতো, আমরা যেভাবে যদি এনসিপি, বিএনপি, জামাত তারা যদি, উনি বলেছেন আজকে যে মানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব বাড়ছে। এই দূরত্বের কি একটা কারণ, যেটা কামাল ভাই বললেন, এটা যে ওনারা যে ইফ সিনারিও দিচ্ছেন মাঝে মাঝে, যদি কিন্তু রাইট। এখন যদি একটা বিষয় হচ্ছে যদি কিন্তু এগুলো বলবার একটা ধরন, এটা কেবলই প্যাটার্ন অফ, মানে আমি বলবো যে ফ্যাশন অফ ল্যাঙ্গুয়েজ। সুতরাং এর বাইরে আর কিছু না। উনি কি বলবেন যে এটা হয়েছে, এই ডেফিনিটিভ ল্যাঙ্গুয়েজ দিতে বলবেন না, ইফ বাট দিয়েই বলতে হয়। কিন্তু আমরা যেটা মনে করি যে নির্বাচনটা যদি, আমি মনে করি এখন আমরা যদি দিয়ে বলি, যদি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যেভাবে যে আশা জাগা নিয়ে বাংলাদেশটা এগিয়েছিল, এনসিপি থেকে শুরু করে জামাত বা বিএনপি, পুরো জাতি যেভাবে ঐক্যবদ্ধ ছিল, সেই ঐক্যটা যদি সত্যিকার অর্থেই ধরে রাখতে পারতাম রাজনৈতিক মহল থেকে, তাহলে নির্বাচন গত জুলাইতে হওয়ার সুযোগ ছিল। কারেকশন কিন্তু আমরা খুব এই ফোরামে, এই টেবিলে এসে আমি অনেকদিন বলে গেছি যে শুরু থেকে আমরা এই চাপটা হতে দেখেছি যে সনদটা কীভাবে বাস্তবায়ন হবে, বিচার হবে কীভাবে না। ভালো পয়েন্ট যেটা, বরং এনসিপি আজকে যে পয়েন্টটা তুলেছে আমার কাছে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে হয় এই কারণে, হবে কি হবে না সেটি ভবিষ্যৎ বলে দেবে। যে তারা বলছে যে সনদ বাস্তবায়ন না হলে, শর্তটা কিন্তু তারা শুরু থেকে, এবং এটা মানে এনসিপির জন্য তো এটাই তাদের রাজনৈতিক হাতিয়ার। এনসিপি তো নতুন জন্ম নেওয়া দল, সুতরাং এবং তাদের এটা ট্রাম্প কার্ড এই 24-এর গণ অভ্যুত্থান। সুতরাং তারা যেটা বলছে যে সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং বিচারের রোডম্যাপ, আমি সনদ বাস্তবায়নের কথা বাদই দিলাম আপাতত আলোচনার জন্য, কিন্তু এটি তো সত্য কথা যে বিচার কে না চায়? বিএনপি চায় না বিচার? চায় তো। জামাত চায় না? চায় তো। তারপর এনসিপি চায়। সুতরাং এই 3 দল যদি এই মুহূর্তে বড় আকারে মোটা দাগে যদি বাংলাদেশের রাজনীতিকে রিপ্রেজেন্ট করে থাকে, আমরা যদি বুঝে থাকি, যেহেতু আওয়ামী লীগ নাই, সুতরাং এই বিচারটা তো হতে হবে। এখন বিএনপি কি এই কনফিডেন্স কি জাতিকে দিতে পেরেছে যে আমরা গেলেই বিচারটা করব? জামাতকে দিতে পেরেছে? সুতরাং বিচারটা এখনই হতে হবে, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে একমত। সুতরাং এই
যেই দাবিটা রোডম্যাপ পিআর এর কথা, এগুলো হচ্ছে আমরা বলি এগুলো ডায়ালগ, এগুলো হচ্ছে বিভিন্ন রকম একটা চাপ তৈরি করা, একটা নেগোসিয়েশন তৈরি করা, একটা হিসাব নিকাশ তৈরি করা, এটা ট্রেড অফ করা, আমি যেটা বলি। কিন্তু এই যে বিচারের যে রোডম্যাপের যে কথাটি, এটি কিন্তু একটা ভালো দাবি হওয়া উচিত। আমি মনে করি এনসিপির এই দাবিটা সত্যিকার অর্থে রাজনীতিতে একটি গুণগত আগামী নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ শর্ত বলে আমি মনে করি। আরেকটি বিষয় আমি একটু বলি, এত হতাশার মধ্যে আশা তো আছে। আপনি দেখুন নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে সুনির্দিষ্টভাবে মানে যে স্ক্রলে যে মেসেজটা দেখলাম একটু আগে, 15 নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি আজকে যে ঘোষণাটা এসছে এবং ডিসেম্বরের মাঝামাঝিতে ওনারা কি করবেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। এটি খুবই স্পেসিফিক হলো। এতদিন পর্যন্ত যে বলে আসতেছি একটা অবসকিউর, যে একটা অস্পষ্টতা, একটা সুনির্দিষ্ট তারিখ, আমরা ফেব্রুয়ারির কয় তারিখ সেটি হয়তো আমরা জানি না, এখানে যদি ইফবাট আছে, কিন্তু ডিসেম্বরে রোডম্যাপ ঘোষণা করলে ফেব্রুয়ারির কোন তারিখে করা যাবে সেটিও আসলে একটু প্রিপারেশনের ব্যাপার। তবে আমি এই পয়েন্টে এতটুকু বলে আপনাকে মানে ফ্লোটা ছেড়ে দিচ্ছি, সেটি হচ্ছে আমার কাছে যথেষ্ট মনে হয়, মানে খুব স্পষ্টভাবে মনে হয় যে সময়টা যত ঘনিয়ে এসছে, এতগুলো শর্ত পূরণ করে নির্বাচনের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ দিলে রোডম্যাপ আসলে কিন্তু সময় কমে যাবে। এবং সেই অর্থে আমি মনে করি না, ব্যক্তিগতভাবে আমার সাধারণ ক্ষুদ্র জ্ঞানে মনে করি না যে মনে হয় যে সরকার এই অল্প সময়ের মধ্যে নির্বাচন করবার ক্ষেত্রে যথেষ্ট প্রিপেয়ার্ড না এখনো পর্যন্ত। এই জন্য ডিসেম্বরের মাঝামাঝিতে ঘোষণা করছে, নিশ্চয়ই সরকারের চিন্তা আলাদা, কিন্তু সময় কিন্তু খুবই কমে আসছে। সুতরাং অতি সত্বর সব দলকে আসলে এই বিষয়গুলো সেটেল করতে হবে। জি কামাল ভাই, একটা বিষয় যখন আমরা এই যে জুলাই সনদের কথা বলছিলাম এবং আজকে যে প্রতারণার কথাটা বলা হচ্ছে, সালাউদ্দিন আহমেদ যে বলেছেন, একটু যদি শর্টলি আমাদেরকে বলেন যে তাদের দলগুলোর পরামর্শ উপেক্ষা করে প্রতারণা করছে, কিন্তু এইখানে তো জুলাই সনদের জন্য 3 থেকে 4 মাস আলোচনা হয়েছে, এটা একটা দীর্ঘ সময়, তারপর জমা দেওয়া হলো। তাহলে এই ধরনের বক্তব্য আসছে কেন? আসছে একটা মনোবেদনা থেকে। বিএনপি সবচেয়ে বড় দল, জি, কিন্তু এই ঐকমত্য কমিশনে যেটা আমরা বরাবরে দেখেছি, বিএনপি আসলে সবচেয়ে বড় দল নয়। যখন ওখানে যায় জাস্ট একটা রোল নম্বর 1 2 3 করে যেভাবে গোনা হয়, মানে যে কোনো দলের মতো একটি দল, সেটা আপনি বলছেন। একটা পর্যায়ে বিএনপির স্ট্যান্ডিং কমিটির এই প্রভাবশালী সদস্য সালাউদ্দিন সাহেব, তিনি একদিন ক্ষোভ প্রকাশ করেছিলেন যে কি বিএনপির রোল নম্বর কি 5-6। এটা তাদের জন্য কিন্তু কষ্টের বিষয়। যখন তারা ওখানে যায় শুধুই একটা রোল নম্বর, আর কিছু না। আবার যখন বিএনপির কথাবার্তা মোটামুটি গুরুত্ব পেতে থাকে, আপনি খেয়াল করেছেন এনসিপি থেকে বলা হয়েছে যে এটা তো ঐকমত্য কমিশন না, এটার নাম সালাউদ্দিন কমিশন। অর্থাৎ কেউ যখন আক্রান্ত হন তখন চট করে ওখানে দোষারোপ করেন। তো এই দোষারোপ করতে করতে গিয়ে চূড়ান্তভাবে চাপটা পড়ছে সরকারের উপর। বিএনপির থেকে স্পষ্ট বলা হয়েছে, নাম না নিয়ে বলা হয়েছে, যে এই সরকার একটি দলের প্রতি হেলে পড়েছে। অর্থাৎ তারা জামাতকে বিন করেছে মূলত। তারা নাম না বললেও আমরা গণমাধ্যম থেকে যতটুকু বুঝি। আবার জামাত থেকে বলা হয়েছে যে এই সরকার একটি দলের প্রতি দুলে পড়েছে। তো এই যে হেলে আর দুলে, মাঝে দিয়ে এনসিপি বলছে যে এই সরকার বিএনপির দিকে আর জামাতের দিকে হেলে দুলে পড়েছে। আবার একজন উপদেষ্টা, অর্থাৎ তথ্য উপদেষ্টা, অত্যন্ত ভারী জায়গা, ওনার প্রতিটা বক্তব্যে আমাদের জায়গা থেকে আমি অন্তত মনে করব প্রতিটা শব্দই এক একটা তথ্য। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানের পরে বিএনপি আর জামাত ওসিডিসি ভিসি সব ভাগাভাগি করে নিয়েছে। অর্থাৎ কোনো তথ্যই কিন্তু লুকানো থাকছে না। তো এই যে দোষারোপ, এই যে ভাগাভাগি, তার মানে আপনাদের ভাগাভাগিতে তো ঠিক আছে, ওখানে তো ভালো ঐক্যমত্য আছে, সরকারকে চাপ দেওয়ার বিষয়ে ঐক্যমত্য আছে। এখন ওই ঐক্যমত্যটা বা এই চাপটা কিভাবে দেন, কখনো ঊর্ধ্বচাপের মতো দেন, কখনো নিম্নচাপের মতো দেন, কিন্তু মাঝে দিয়ে যদি মধ্যচাপ শুরু হয়ে যায় আমাদের কি দশা হবে যারা নির্বাচনের অপেক্ষা করছি। তো আবার সনদের যে বিষয়টা আসছে, এটা তো জরুরি জিনিস, এটা স্বীকৃতির বিষয়। বিস্তারিততে না গিয়ে আমি যদি এতটুকু বলি, অদূর ভবিষ্যতে অথবা পরিবর্তিত পরিস্থিতিতে যদি প্রশ্ন আসে যে 5 আগস্টে যা হয়েছিল সেটা তো বিদ্যমান আইনে একটা সন্ত্রাস হয়েছে, ফৌজদারি অপরাধ, মারাত্মক অপরাধ, তাহলে তখন প্রথম দিকের আসামি কারা হবে? এনসিপি। তো বিএনপি যেটা দাবি করে জানা এনসিপির চেয়ে ভূমিকা ছিল বেশি আমাদের, তাহলে প্রথম দিকের আসামি আপনারা। কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা আমরা দেখি, যখন কিছু ট্রায়ালে আসে বলে যে আমি তো ওই দিন দেশেই ছিলাম না, সিঙ্গাপুরে ছিলাম, মেডিকেল সার্টিফিকেটও বের করে। তো এই বাস্তবতা মাথায় নিতে হবে। প্রশ্ন আসতে পারে শুধু 5 আগস্টের ওই ঘটনাই না, 5 আগস্টে গণভবনে গিয়ে আপনারা লাফালাফি করেছেন, কিন্তু যেহেতু ওটা বিপ্লব আন্দোলন, ওইটাই বৈধ, ওইটাই নিয়ম।
এরপরে যদি প্রশ্ন আসে ডক্টর ইউনূস সরকারের বৈধতা কি, উনি এগুলো করছেন কিভাবে, ওখানে একটা সনদের প্রশ্ন আছে, ডিক্লারেশনের প্রশ্ন মানে এই আছে, ধরনের নানা প্রক্লামেশনের প্রশ্ন আছে। তো এখানে যেটা দুর্ভাগ্য বলেন আর সৌভাগ্য বলেন আর ঘটনার পরিস্থিতি বলেন, আমাদের এই এনসিপির এই ছেলেরা যদি বিএনপি বা জামাতের মতো এত পাকা হতো, ওরা তো কাঁচা হাতে কিছু পাকা কাজ করে ফেলেছে। যদি পাকনা হতো, ওরা রাজনৈতিক বোধ বুদ্ধি পর্যাপ্ত পরিমাণে থাকতো, তাদের বোধ বুদ্ধি ছিল সাহসের, সততার। ওই সময়টা পর্যন্ত তো তারা কেউ সশস্ত্র ছিল না, খালি হাতে কার সাথে যুদ্ধ করেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি ওই বুদ্ধি থাকতো, তাহলে শেষ করে ফেলি আমি, পলিটিক্যাল সায়েন্সে বলা হয় কোন বিপ্লব অথবা অভ্যুত্থান এটাই একটা সনদ। বুদ্ধি থাকতে তারা বলতে পারতো 5 আগস্টে যেটা হয়েছে ওইটাই সনদ। যে আপনি ছাত্রদের কথা বলছেন, এনসিপি তো ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে। কায়সার ভাই, আপনার কাছে যে আপনি শিক্ষার সাথে জড়িত আছেন, পরিকল্পনা উপদেষ্টা বলেছেন আজকে যে শিক্ষা কাঠামোর মৌলিক পরিবর্তন না করলে শিক্ষা কমিশনের সুফল মিলবে না। এবং এই বিষয়ে আপনাদের দুইজনের মতামত জানবো যে শিক্ষা ব্যবস্থাকে আপনাদের মনে হচ্ছে কি যে হুমকির মুখে? কারণ তিনি এটার সাথে অ্যাড করেছেন যে প্রতিনিয়ত বিভিন্ন আন্দোলন করায় রাষ্ট্রকার্য এবং শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং অভ্যুত্থানের পর থেকে তরুণ প্রজন্মের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, যার কারণে তারা কি করতে চান এবং কিভাবে করবেন সেটা বুঝতে পারছেন না, বাট ওনারা কিছু করতে চান। এই ধরনের একটা কমেন্ট এসেছে। আমি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আচ্ছা, এটা অনেক বড় আলোচনা, কারণ শিক্ষা দর্শন, শিক্ষা কাঠামো, শিক্ষা সমস্যা, শিক্ষা বাস্তবায়ন, এগুলো অনেক বড় আলোচনা। শুধু আপনি যে পয়েন্টটা রেজ করেছেন, প্রথম বিষয়টি হচ্ছে যে উপদেষ্টা এই কথাটি বলেছেন, উপদেষ্টারা এখন যে এজেন্ডা নিয়ে কাজ করছেন তার ধারে কাছে কি শিক্ষা আছে? নেই তো। ওনারা তো প্রতি মুহূর্তে ঊর্ধ্বচাপ, মধ্যচাপ, নিম্নচাপ, যেটা কামাল ভাই বললেন, তার মধ্য দিয়ে ওনারা স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন। এবং নির্বাচনটা কিভাবে করবেন এই বিষয়টি সেটেল করতে করতে তাদের সকাল সন্ধ্যা রাত। এমত অবস্থায়ও তিনি এই কথাটি বলছেন এবং আমরা খুব আশাবাদী একটা বিষয়। এর মধ্যে শিক্ষা নিয়ে কিছু কথাবার্তা অন্যান্য জায়গাতেও কিছু কথাবার্তা হচ্ছে। একটা মোটা দাগে একটা কথা বলি, বাংলাদেশে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে কোন সেক্টরটি সবচেয়ে বেশি অবহেলিত প্রয়োজনের তুলনায়, সেটি হচ্ছে 1 নম্বর হচ্ছে, একদম রুল নাম্বার 1 হচ্ছে শিক্ষা, তারপর হচ্ছে অন্যান্য বিষয়গুলো। রাজনৈতিক যে অস্থিরতা, আমরা 50 বছর পেরিয়ে গেছি স্বাধীনতার পরে, এরকম পৃথিবীতে খুব কম দেশেই আছে, হয়তো নাই, যে রক্তক্ষয়ী ত্যাগের মধ্য দিয়ে যুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ এখনো পর্যন্ত যুদ্ধই করছে। সে এখনো জানে না তার নির্বাচন কখন। একটা সন্তান জন্মগ্রহণ করছে, আমেরিকার একটা ছেলে জন্মগ্রহণ করলে সে জানে অন্তত থিওরিটিক্যালি যে এত বছর বয়স যখন হবে ওই নভেম্বর ওই তারিখে আমি ভোট দেব। আমরা এখনো সকাল ঘুম থেকে উঠে নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা নিশ্চিত নই নির্বাচন হবে না, হবে কি হবে না। এরকম একটি মানে অস্থির রাজনৈতিক দর্শন যে এই সোসাইটিতে থাকে, রাজনৈতিক প্রেক্ষাপট সেই সোসাইটিতে থাকে, সেখানে শিক্ষা অনেক বেশি পিছিয়ে যায়। এটি হচ্ছে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আন্দোলনের বিষয়টা যখন আসে যে তারা আন্দোলনে দেখুন প্রয়োজনীয় আন্দোলন বা অপ্রয়োজনীয় আন্দোলন, এটার মধ্যে কি তারা কনফিউশনে চলে আসছে কিনা? কিছুটা তো ভুল আছে। আমি দেখুন, নেপালে একটা আন্দোলন হয়েছে, নেপালে ছাত্ররা সেখানে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে তারা আবার আগের জায়গায় ফিরে গেছে। বাংলাদেশে ফিরে যায়নি কেন, সেটি ভুল কি শুদ্ধ সেই বিতর্কে আমি যাচ্ছি না। হতেই পারে, আমি গণতান্ত্রিকভাবে দেখি জিনিসটাকে। এবং এনসিপি তৈরি হয়েছে এবং আরও একটা ফোরামে বলে গেছে আপনাদের এখানে যে এনসিপির সেই অধিকার আছে, তারা সিদ্ধান্ত নিয়ে তারা রাজনীতি করবে। এবং এটা খুবই পজিটিভ একটা টিউন যে একটা যুব সমাজ রাজনীতি। আগে তো বৃদ্ধদের বা বয়স্কদের বা একটা মানে এখনও কথা হয় যে এটার ম্যাচিউরিটি। তো তারা একটা আন্দোলন করেছে, হ্যাঁ, আন্দোলনটি হয়তো অথবা পরিকল্পিত সেই অর্থে ছিল না, যেভাবে টার্গেট ওরিয়েন্টেড, সেই জন্য এটাকে বিপ্লব বলা হয় নাই, সেই জন্য এটাকে আমরা গণ অভ্যুত্থান বলছি। তো কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে রাজনীতিতে আসবে। রাজনীতিতে আসতে গিয়ে তারা এজেন্ডা সেট করতে গিয়ে তাদের যেহেতু দাঁড়াতে হবে, সেই কারণে তারা জেলায় গিয়েছে, আন্দোলন করেছে, মানে দল সংগঠিত করেছে। সেটাতে শিক্ষা প্রায়োরিটি হয়তো পায় নাই। কিন্তু আমরা দেখতে চাইবো যে তারা যখন দেবে, নির্বাচনী ইশতেহার দেবে, সেখানে তারা শিক্ষাকে কিভাবে দেয়। আচ্ছা, তারা ছাত্র বলেই যে তারা শিক্ষাকে খুব বুঝে শুনে মানে আন্দোলনের মধ্যে তাদের এজেন্ডার মধ্যে নিয়ে আসতে পারবে, এটা আমি মনে করি না, কারণ এর জন্য ম্যাচিউরিটি দরকার আছে। তবে সাধারণভাবে আমরা মনে করি যে এই সরকারের এমন কিছু পরিকল্পনা থাকা উচিত, যেটি আপনি যদি সুযোগ পেলে আমি পরে আবার বলবো, যেটি বহুদিন ধরে আমাদের সাধারণ দাবি। দেখুন, জাতীয় বাজেটের 12-13% মধ্যে আমরা এখনো পর্যন্ত শিক্ষার বাজেট, যেটা আমরা বহুদিন ধরে মানে বিভিন্ন ফোরাম থেকে বলা হচ্ছে এটা 20% না হলে এটি পর্যাপ্ত নয়। তারপরে জিডিপির
1-1.5% বা 2%-এর মধ্যেই ঘোরপাক করছে। অথচ একটি আদর্শ শিক্ষা আয়তন বা শিক্ষা বাস্তবায়ন করতে গেলে এটি শিক্ষার পরিপূর্ণ কাঠামোগত পরিবর্তন এবং শিক্ষাকে সুন্দর এটি ফ্রুটফুল জায়গায় নিয়ে যেতে গেলে 4-6% আপনার বাজেট, এটা বহুদিনের দাবি। দেখুন এই প্রায়োরিটিটা এখন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা খুব মানে হতাশা দেখে আমরাও হতাশ মানে সামগ্রিকভাবে, কিন্তু শিক্ষার এই জায়গাটা তো এই পর্যায়ে আনার ক্ষেত্রে এদের কোনো দায় নেই। এদের দায় হচ্ছে বেশি হচ্ছে পুরনো গণতান্ত্রিক সরকারগুলো। তারা, আমি নামগুলো বলবো না, কিন্তু তারা কোন কোন খাতে টাকা বরাদ্দ করতে অগ্রাধিকার দেয় এবং আনন্দের সাথে বরাদ্দ দেয় সেগুলো এই জাতি সবাই জানি আমরা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যেই দেশের একটা বড় অংশ মানে মানে উপার্জিত মানে জিএনপি জিডিপির একটা বড় অংশ অন্য দেশে চলে যায়, সেই দেশে দারিদ্র্যের যে অবস্থা, আপনি যিনি কোফিশিয়েন্টের যে অবস্থা, বৈষম্যের যে বাস্তবতা, এই বাস্তবতায় শিক্ষা আপনি কখনোই সমাধান করতে পারবেন না। এটা একটা রিসিপ্রোকাল। আপনি শিক্ষা ভালো না থাকলে আপনি বৈষম্য কমবে না, শিক্ষা ভালো না থাকলে উৎপাদন বাড়বে না, শিক্ষা ভালো না থাকলে আপনার মানে উন্নয়ন ঘটবে না, আবার উন্নয়ন না ঘটলেও শিক্ষার বরাদ্দ বাড়াতে পারবেন না। তথাপি আমরা মনে করি যে এখনো পর্যন্ত সোশ্যাল ক্যাপিটাল হিসেবে জাতিকে সত্যিকার অর্থে যদি আপনি একটা সঠিক ফুটিংয়ে দিতে চান, তাহলে শিক্ষার কাঠামো, শিক্ষার গুণগত মান এবং শিক্ষা দর্শনের মধ্যে হাত দিতে হবে এবং শিক্ষার বাজেট বাড়াতে হবে। জি আমি একটু যোগ করতে চাই বিষয়টা এভাবে, আমরা একেবারে শেষের দিকে, জি অল্পের মধ্যে শেষ করে ফেলবো ছোট্ট করে। জি টাটকা একটা উদাহরণ আছে আমাদের সামনে, সম্ভবত গত সপ্তাহে এইচএসসির ফলাফল দিয়েছে। স্মরণকালের বিপর্যয়, 58% পাস সারা দেশে গড়ে। তো এই বিপর্যয় কেন ঘটলো? আমি একটু আপনাকে একটু পয়েন্ট অফ বলি। আমরা যখন পাস করেছি 26-28% পাস করতো, তার মানে এটা ফেক রেজাল্ট ছিল এতদিন পর্যন্ত। এই যুক্তি আমরা দিচ্ছি যে এর আগে নম্বর বাড়িয়ে দিয়ে বেশি পাস দেখানো হতো, তো এবার কি নম্বর কমিয়ে দিয়ে বেশি ফেল করে দেওয়া হয়েছে? প্রশ্ন কিন্তু আসে, সেটাও আছে। দ্বিতীয়ত শৃঙ্খলার ঘাটতির কারণে, সেটা নানান অজুহাত না খুঁজে যে নম্বর বাড়িয়ে দেয়া হয়েছে, কমিয়ে দেয়া হয়েছে, প্রশ্ন পদ্ধতি বদল করা হয়েছে। তো ক্যাডেট কলেজ নয়, শুধু সেনাবাহিনী নিয়ন্ত্রিত, নৌবাহিনী নিয়ন্ত্রিত, বিমান বাহিনী নিয়ন্ত্রিত যেই কলেজগুলো আছে ওখানে পাশের হার হচ্ছে 98.08। তো একই তো শিক্ষা পদ্ধতি, একই তো সিলেবাস, এই তফাৎ কেন? মোটা দাগে কারণ একটা, শৃঙ্খলা। আমাদের যেই কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, 5 আগস্টের পর আমাদের ছাত্ররা মাশাআল্লাহ আর পড়ার টেবিলে যায় নাই। অনেক ছাত্র কিন্তু শিক্ষকদের চেহারাও ভুলে গেছে। জি, তো আপনি রাজনীতি করবেন এই অধিকার আপনার অবশ্যই আছে, আপনি আর ক্লাসে যাবেন না এই অধিকার কতটুকু আছে? এমনিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আছে মোটা দাগে 11-12 কিসিমের। ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, বাংলা তর্জমা আছে একটা, ইংরেজি মাধ্যম আছে একটা, ইংরেজি ভাষণ আছে একটা, মাদ্রাসাতে আবার 4-5 কিসিমের, আলিয়া, খারিজি, কওমি, অনেক ধরনের। এইগুলোতে একটা জায়গায় আনার কিন্তু একটা মহা সুযোগ এবার তৈরি হয়েছিল আমাদের, আমরা ওই সুযোগটা ধারে কাছেও যাইনি। তো শৃঙ্খলা থাকলে, আবার এই উপদেষ্টাদের মধ্যে প্রধান উপদেষ্টা একজন শিক্ষক, তিনি শিক্ষকতা করেছেন। ওখানে আসলে আরো কয়েকজন শিক্ষক আছেন, ডক্টর আসিফ নজরুল আছেন, জি জি, ডক্টর সালেউদ্দিন আছেন, জি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আছেন। সবাই তো শিক্ষিত, শিক্ষিত এবং শিক্ষক। তাহলে আমরা দেখেন নানান কিছু নিয়ে সংস্কার করি, নানান কিছু নিয়ে কমিশন করি, শিক্ষা নিয়ে কিন্তু আমরা ওই ধরনের কোনো উদ্যোগ দেখলাম না। ওই ক্ষেত্রে একটা সুযোগ ছিল, বলা হয়ে থাকে, আমি শেষ করে ফেলি, যে ওই যে ভালো হইতে পয়সা লাগে না, এটা একদম রাস্তাঘাটে বলা হয়। তাহলে ভালো হইতে কি লাগে? সুযোগও কিন্তু চাইলে পাওয়া যায় না সব সময়, ট্রু, ইচ্ছাও লাগে। তো ইচ্ছা আর সুযোগ এই দুটা যদি 5 আগস্ট আমাদেরকে এনে দিয়েছে, আমরা ওগুলো গ্রহণ করিনি, বরং আমাদের যে এনসিপির যে ছাত্ররা আছে তাদের একটা গুরুতর দায়িত্ব ছিল শিক্ষার্থীদেরকে ক্লাসে নেওয়া। কিন্তু তাদের যে প্রক্রিয়া, তারা যে প্রক্রিয়া এখনো চর্চা করছে, এর মধ্য দিয়ে কিন্তু প্রচুর আদবাই তৈরি হচ্ছে। কারণ যে ছেলেটা 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ারে পড়ে, সে ওখানেই আছে, অর্থাৎ সে ইন্টারমিডিয়েট পাস। ইন্টারমিডিয়েট পাস। তাহলে তোমাদের শুরু হয়েছিল কি নিয়ে? চাকরির কোটা নিয়ে, শিক্ষার্থীদের কোটা নিয়ে। তো তোমরা কোটার মধ্যেও নাই, নতুন করে যে আরো 3-3.5 লাখ বেকার পয়দা হয়েছে গত 1-1.5 বছরে, শিক্ষিত বেকার, সর্বশেষ যে জরিপ বলছে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? এই কারণে আমি একটু কষ্ট লাগলেও বলতে বাধ্য হচ্ছি যে আমরা কিন্তু আদুবাই পয়দা করে ফেলছি।
কায়সার ভাই একেবারেই শেষ, একেবারে আপনার লাস্ট একটা নোট জানতে চাই যে শৃঙ্খলা আসলে কি ফিরিয়ে আনা সম্ভব কি সম্ভব? খুবই সম্ভব, খুবই সম্ভব। অল্প সময় আছে, দেখুন আপনি শৃঙ্খলা, আর্থিক শৃঙ্খলা আনতে হবে এবং শিক্ষার মানে কারিকুলামের শৃঙ্খলা আনতে হবে। কারিকুলামের শৃঙ্খলা আনতে গেলে আপনাকে সময় লাগবে, 10 রকম কারিকুলামকে আপনি এক জায়গায় আনতে গেলে সেটার জন্য লম্বা সময় লাগবে। কিন্তু আপনি যদি ক্লাসরুমে ভালো শিক্ষক না দেন, ভালো শিক্ষক তখনই দেবেন আপনি ব্যাংকার পাবেন, ভালো মানে মানে অন্য সেক্টরে পাবেন, ভালো মানে সচিব পাবেন, কিন্তু আপনি ভালো শিক্ষক পেতে গেলে ভালো স্যালারি দিতে হবে। আমি স্যালারি এককভাবে বলছি না, কিন্তু আপনি ফান্ড কোথায়, আপনি রিসার্চ কোথায়, আপনার ট্রেনিং কোথায়, আপনার ইনফ্রাস্ট্রাকচার কোথায়, এই জন্য একটা স্যালারি কমিশন হয়েছে। আমরা মনে করি এটাও একটা গুরুত্বপূর্ণ ইন্ডিকেটার্স যে এটিকে এই সরকার যেন বাস্তবায়ন করে যায় এবং এটি যেন এখানে যেন আবার বৈষম্য তৈরি না হয়। আমরা যতটুকু শুনতে পাচ্ছি এখানেও কিন্তু বিভিন্ন লেভেলে বৈষম্য তৈরি হচ্ছে। সুতরাং সব অর্থে আমরা মনে করি ভালো শিক্ষায়তন তৈরি করতে গেলে ভালো কারিকুলাম লাগবে এবং আপনি ভালো শিক্ষা পাঠদানের জন্য ভালো শিক্ষক লাগবে। এটার জন্য ভালো অর্থ যোগান দিতে হবে, এটাকে অগ্রাধিকার দিতে হবে। ধন্যবাদ কায়সার ভাই। জনাব মাহবুব কায়সার এবং জনাব মোস্তফা কামাল, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এনটিভি স্টুডিওতে আসবার জন্য বা এত সুন্দর একটি আলোচনার জন্য। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আরেকটি এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন।